প্রিয় দর্শক, আমি ফারুকের এমন একটি পর্দা ফাঁস করেছি যেটা আসলে ফারুক সহজে মেনে নিতে পারেননি, এবং তাই সে সাইবার দুর্বৃত্তদেরকে ভাড়া করে আমার সেই ফেসবুক পোস্টটি রিমুভ করিয়ে দিয়েছে। তো আমার প্রচার করা এই তথ্যকে চ্যালেঞ্জ না করে উল্টো আমার এই পোস্টটিকে সাইবার দুর্বৃত্তদের দ্বারা রিমুভ করার মাধ্যমে ফারুক নিজেই কিন্তু পরোক্ষভাবে তিনি প্রমাণ করে দিলেন যে আমার তথ্যটি সঠিক ছিল এবং তিনি আসলেই একটি অপরাধ করেছেন। 250 কোটি টাকার একটু কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি, এটি নিয়ে অনেক আলোচনা আছে। আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা? এটিকে আপনি একক কর্তৃত্বে, একক সিদ্ধান্তে, এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কিনা? আপনি আমাকে অনুমতি দিলে একটু এটা এরকম বলতে পারি, ওই ব্যাংকগুলি যে ব্যাংকগুলিতে আপনি টাকা রাখলেন তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধাও পেলেন কিনা? যদি ওই প্রশ্নটি করতে আমার একটু অস্বস্তি হচ্ছে, তারপরও ফারুক ভাই আপনি বলি আমি এটা করলাম, আপনি নিশ্চয়। বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ মনে করছিল হয়তোবা তিনি দুর্নীতি করবেন না। আমরা জানি পাপন সাহেবরা কীভাবে লুট করে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধ্বংস করেছে, কিন্তু এই ফারুক আহমেদরাও প্রায় 200 কোটি উপরের টাকা তারা পাচার করে দিয়েছে এবং মোটামুটি এটা ধরা হয়েছেন। তো এটা নিয়ে তিনি একটা সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশোতে মুখোমুখি হয়েছিলেন। আমরা সেখান থেকে কিছু আলোচনা করে তিনি কিছু জবাব দিয়েছেন এবং তিনি যেগুলো পাচার করেছেন এই বিষয় নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন নাগরিক টিভি। আলোচনা শুনে বুঝতে পারবেন মোটামুটি তারাও সেই হাসিনা স্টাইলের, পাপনেরদের স্টাইলেই দুর্নীতি করতেছে এবং লুটপাট করতেছে। ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে এই 250 কোটি টাকা বা 250 কোটি টাকার একটু কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি, এটি নিয়ে অনেক আলোচনা আছে। আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা? এটিকে আপনি একক কর্তৃত্বে, একক সিদ্ধান্তে, এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কিনা? আপনি আমাকে অনুমতি দিলে একটু এটা এরকম বলতে পারি, ওই ব্যাংকগুলি যে ব্যাংকগুলিতে আপনি টাকা রাখলেন তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধাও পেলেন কিনা? যদি ওই প্রশ্নটি করতে আমার একটু অস্বস্তি হচ্ছে, তারপরও ফারুক ভাই আপনি বলি আমি এটা করলাম, আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদেরকে একটু বললেন যে টাকা ট্রান্সফার আপনি একক সিদ্ধান্তে করলেন কিনা। 2 হচ্ছে এই টাকা ট্রান্সফার করে আপনি কোনো বিশেষ সুবিধা পেলেন কিনা ফারুক ভাই? একটু বড় করে বলতে হবে আসলে। প্রথম কথা হচ্ছে গিয়ে একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেই। আমরা যখন এই জুলাই আগস্ট আপরাইজিং এর পরে যখন নতুন দেশ পেলাম তখন কিন্তু আপনি জানেন যে 8 তারিখে গভর্নমেন্ট ফর্মের পরে আমি 21 তারিখে দায়িত্ব গ্রহণ করি। আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো ব্যাংক রেড জোন, আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে, প্রায় অনেক ব্যাংকে টাকা নেই। ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই, জিনিসটা আমার মাথায় এসছে প্রথম, কিন্তু এর মাঝখানে আমাদের আরো ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসছে, এখানে টাকা নেই, এখান থেকে সরাতে হবে, দিতে হবে। সেখানে কিন্তু ওই কথাটা টিকে না যে আপনি একক সিদ্ধান্ত হয়েছে। এখানে 2-3 জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনাদের সবাইকে বুঝতে হবে। প্রথম, আমি চিন্তা করেছি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, কেননা সবার দায়ভার আছে আমাদের, কিন্তু প্রথম দায়ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন। সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি। এটা কোনো বোর্ড মিটিংয়ে না, এটা হলো গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কি করতে পারি। প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও, যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে। আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তারল্য সংকটে ভুগছে এবং নাই বললে চলবে। তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম আপনার ইন্টারেস্ট রেট না, প্রথম টাকাটা হলো গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যাই, প্রথম চিন্তা। তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম, 8 থেকে 9, 7.5 আছে, সরকারি ব্যাংকও আছে ওখানে। সো ওই ভয় থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাংকের টাকাগুলো আগে নিয়ে যাই। তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে। থার্ড যেটা চিন্তা করেছি, যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন, যদিও আগের বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি, 8 জন আগের বোর্ডের, আর 15 জন দেশ থেকে চলে গেছেন।
তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয়, তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না, তাদের থেকে আমাদের ব্যাংকে স্পন্সরশিপ, কারণ আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পন্সার্স উইচ ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য বোর্ড। তখন চিন্তা করলাম তার সাথে আবার স্পন্সরশিপে যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে, বেস্ট ইন্টারেস্ট রেটে দিব, তারপর আবার আপনার স্পন্সর নিব। এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই, ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন, ব্যাংকে গেলাম, তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম, অন টপ অফ দ্যাট 8 কোটি 10 কোটি টাকা স্পন্সর নিলাম। এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে। অ্যান্ড আপনার কোশ্চেন দিয়ে স্ট্রেট করি, একটা মানুষ তো মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ সিলেক্টর, একটা মানুষ কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না এটা মানুষ কেমন। তো সেই দিকে বিবেচনা করলে আপনার ওখানে কোনো আর্থিক লেনদেন কোনো প্রশ্নই ওঠে না, ওখানে কোনো মার্জিনও ছিল না, বরং আগে যেভাবে ছিল সেখানে আপনার ওখানে মার্জিনটা বেশি ছিল। যখন 8.5 থেকে আপনি 11.5 12 যাবেন ইন্টারেস্ট রেট, তার সাথে স্পন্সরশিপ যোগ হলে, এবং অন টপ অফ দ্যাট আমি এটাও চেয়েছি যে তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আসবেন, লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় 25-30 কোটি টাকা। সো দিস ইজ এটা মানে ইন এ নাটশেল দ্যাট দ্য রিজন। অ্যান্ড সবাই বোর্ডের জানতো, এবং সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেইনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে। এটা একটা কথা আসে যে সিগনেটারি পরে হয়েছে, আসলে প্রথম আমার মিটিং যেদিন আমি প্রেসিডেন্ট হলাম ওই রেজুলেশনে 21 তারিখে আমাদের একজন বোর্ড ডিরেক্টর দেশ থেকে চলে গেছেন, তার জায়গায় আমরা আরেকজনকে ডিরেক্টরকে আমরা সিগনেটারি করেছি, যেটা আমার হাতে নেই। তারাই এখনো সব চেক সই করছেন, সব কিছুতে সই করছেন। সো আমি মনে হয় এর চেয়ে বেশি আর কিছু এক্সপ্লেইন করতে পারবো না। না, আপনি এটা চিঠি দিয়েও জানিয়েছেন, কিন্তু আসলে আমরা একটু কনফিউজ হই। কখন আমরা দেখেছি যে এখানে সিগনেচার ছিল ফাইন্যান্স কমিটির প্রধান জনাব ফাহিম সিনহার, আমি যদি ভুল না হয়ে থাকে, এবং পরিচালক মাহবুবুল্লাহ আলমের। তো তারা আপনার ছিল না, সেটি আপনি ঠিকই বলেছেন, কিন্তু তারা বলছেন সিদ্ধান্তটি বোর্ড সভায় নেওয়া হয়নি, আপনার সিদ্ধান্তে তারা সিদ্ধান্ত দিয়েছেন। ব্যাপারটা কি ঠিক আসলে? এরকম করে বোর্ড সভায় যে নিতে হবে জিনিসটা আসলে এরকম না, কেননা কিছু কিছু আপনার জিনিস থাকে যখন আপনি ইনফর্মালি আলাপ করে নেন। এখন যখন অনেক কনসার্ন, যখন ওই বোর্ড সভা 1 মাস 2 মাস পরে হবে, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন, তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না। সো ওই সময়টা ছিল না, কিন্তু ইনফর্মালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন। এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু, এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই। বাট এবং এই কনসার্নটা তাদেরও ছিল যে হ্যাঁ, ইট ইজ এ ভেরি গুড আইডিয়া, আই থিঙ্ক উই শুড গো টু বেটার ব্যাংকস উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোনে ফ্রম রেড জোন ব্যাংকস। এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরে ইলেকশন আছে বিসিবির, সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর, মানে আপনি আগেই বলেছেন যে গত বোর্ডের ডিরেক্টরদের নিয়ে আপনি কাজ করতেছেন, তো এই ইলেকশনের সামনে রেখে কি একটা গ্রুপ আরেকটা গ্রুপ ঘরের ভিতরে নানা ধরনের মশারি এরকম তৈরি হইতেছে কিনা ফারুক ভাই? বা আপনিও আসলে যেহেতু মানে আমরা জানি, যদ্দূর জানি আর কি, আপনি নিজেও আসলে এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো, তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা গ্রুপ? আসলে মহিউদ্দিন, আপনি যদি দেখেন এই বোর্ডটা কি, এই বোর্ডটা হলো গিয়ে এখানে মাত্র আউট অফ 25 ডিরেক্টরস, আমি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, আমার সাথে নাজমুল আবিদিন ফাহিম বলে একজন আছেন, যারা সিলেক্টেড হয়েছেন এনএসসি থেকে। এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই, কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করাটা খুব প্রয়োজন। আগের বোর্ড মিনিং যে বোর্ডটা 3 বছর আগে হয়েছে, সেই বোর্ডের সব সদস্য, সব এমপ্লয়ি, আমার 160-এর মতো এমপ্লয়ি আছে, 200 ওভারঅল বোধ 200 কত এমপ্লয়ি আছে, এরা সব আগের বোর্ডের। নতুন আমি যখন ঢুকেছি, আমাদের এখানে আসলে এই আচরণবিধি, চাকরি বিধি, এইচআর পলিসি খুব স্ট্রং না। যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো
সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না, কোনো নতুন মানুষ খুব বেশি হলে হাতে গোনা 3 থেকে 4 জন 8 মাসে হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। সো বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয়, আমি এটা পাশে রাখছি যে সে কি, আপনি জানেন তো আগের বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছে, যারা দেশ ত্যাগ করেননি, সো তাদের সাথে কিন্তু আমি কাজ করছি। আপনি যদি বলেন যে গ্রুপ, আমি কিন্তু একটা গ্রুপ, মানে ইনফ্যাক্ট আমার সাথে আরেকজন আছেন, আমাদের 2 জন কিন্তু নতুন, আর দ্য হোল সেট আপ ইজ দ্য সেম। আমি কারো চাকরি নেইনি, কেউ টার্মিনেট হয়নি, একটা বা 2টা ছেলেকে সাসপেন্ড একটা নোটিশ করেছি, খুব সম্ভবত একটা ছেলেকে টার্মিনেশনের একটা নোটিশ করা হয়েছে, এটাতে একটা পিরিয়ড থাকে 3-4 মাসের। সো আপনি যদি মনে করেন যে এসেই সবাইকে 30-40 জনকে চাকরি টার্মিনেট করেছি, সাসপেন্ড করেছি, এরকম কিছু করি নাই। কেননা এটা একটু সময় নিয়ে বলছি, তার কারণ হচ্ছে গিয়ে আপনি যেই সেট আপে আসবেন ওই সেট আপে কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ কিন্তু বন্ধ থাকতে পারবে না। আপনি ঘুম থেকে উঠবেন, আমি যখন ক্রিকেট বোর্ডে আসি, আমরা পাকিস্তানকে 2 টেস্ট হারিয়ে দেশে এসেছি, ইন্ডিয়া এসছে, সাউথ আফ্রিকা এসছে, আন্ডার-19 ইউএই এসছে, সাউথ আফ্রিকান একটা এজ গ্রুপের টিম এসছে, মহিলা ওয়ার্ল্ড কাপ ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা আমরা ঢাকায় হওয়ার কথা ছিল আপনি জানেন, সেই মহিলা ওয়ার্ল্ড কাপকে আমরা আইসিসির সাথে নেগোশিয়েট করে আমরা কো পার্টনার খুঁজেছি, অ্যান্ড অনেকে ইন্টারেস্টেড ছিল। আপনি জানেন আমরা হোস্টিং রাইট ছাড়িনি, হোস্টিং রাইট না ছেড়ে আমরা ইউএইর সাথে আমরা হোস্টিং রাইটের যে টাকাটা আমরা শেয়ার করেছি, উইতে গেছে, এটা কিন্তু পুরোটা চলে যেতে পারতো। এটা একটা আমার কূটনীতি ছিল। আমি মিটিং করেছি গিয়া ইউএইতে, তারপরে আমার সিইও বোধহয় যোগাযোগ করেছিল যে আমরা স্টিল করতে চাই, সো ওইটা করেছি আমরা। সো যখন আপনি এসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, আপনার কোনো কিছু কিন্তু হ্যাম্পার করতে পারবেন না। এমন হতো যে আমি 6 মাস সব কাজ বন্ধ রেখে লেটস স্টার্ট ফ্রেশ, ওই সুযোগটা আমার ছিল না কখনোই। সো সব কিছু কন্টিনিউ করে আমি মনে করেন এর মধ্যে বিগ চ্যালেঞ্জ বিপিএল, আপনি জানেন যে ফ্র্যাঞ্চাইজি লিগ, যেখানে প্লেয়াররা একটা ভালো টাকা পায়। সো আমি কিন্তু আমার সব কিছু করতে চেয়েছি যা আগের মতো করেছি, এবং তখন সাহায্য 25 থেকে 8-9 জন, আমার সহ 10 জন, এবং এরাও যে মানে খুব অ্যাক্টিভ ছিল এটা আমি বলবো না আসলে। আমি ওই যে বোর্ডের বিষয়ে বা মাঠের খেলার বিষয়ে আবার একটু আসবো ফারুক ভাই আপনার কাছে। আরেকটি বিষয়, যে বিষয়টি আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ, এই অভিযোগটা তুলছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের, আরও অনেকে, যে কোনো একজন জনাব এস এম রানা, যিনি একজন অভিযুক্ত, তাকে আসলে বিসিবির অফিসিয়াল হিসেবে দেখিয়ে 2 রাত রাখা হয়েছে, যার খরচ গ্রহণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একই ব্যক্তিরে বিমানের টিকিটও দিছে বিসিবি, এবং এই জনাব এস এম রানা তিনি অভিযুক্ত এবং একজন পলাতক, একজন আপনার সাথে এক ধরনের সখ্য আছে তার, এবং কেউ কেউ বলছেন আপনি যেহেতু নারায়ণগঞ্জে ব্যবসা করেন অনেকদিন আগের থেকে, আপনার সাথে সখ্য আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জনাব শামীম ওসমানের, তার আত্মীয় স্বজনের, এবং এই এস এম রানার ব্যাপারটা যদি একটু বলতেন ফারুক ভাই। আসলে খালেদ, এস এম রানার ব্যাপারটা বলতে হবে এভাবে, আপনি একটু আগে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের, জি, আমি নারায়ণগঞ্জে, আপনি জানেন যে আমার বাবার ব্যবসা সব নারায়ণগঞ্জে, আমার বাবা পাটের ব্যবসা করত। এই এস এম রানা ছেলেটা আসলে তার শীতলক্ষা বলে একটা ক্লাব আছে, সে নারায়ণগঞ্জ ডিএস এর সদস্য ছিল, সে নারায়ণগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল। আমার বাবা যেহেতু পাটের ব্যবসা করতেন, আমাদের শীতলক্ষাতে বেশ কিছু জমি ছিল, যখন গোডাউন ছিল পাটের, শীতলক্ষা থেকে এই রানা শীতলক্ষা ওইভাবে পরিচয় হয়ে সে আমার জমিটা বেচা কেনাতে হেল্প করেছে তখন। সো আপনি এটা একটা, তার সাথে আমার পরিচয়ের কথা বললাম, এবং ডে বাই ডে ও টিম চালাতো, নিজে ক্রিকেটার ছিল, এভাবে পরিচয়। এখন শামীম ওসমানের সাথে নারায়ণগঞ্জের এমপি ছিলেন সে, তার সাথে আমি ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, আমি নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বার,
তার সাথে যে আমার কখনো দেখা হয়নি এটা বললে তো ভুল কথা হবে, আমি তাকে দেখেছি। কিন্তু আপনার সখ্যতা, তার সাথে সম্পর্ক, এগুলো কখনোই ছিল না। আর আমার জানা মতে রানার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, ওকে, সে কোনো দলের সদস্য না, কোনো কাউন্সিলর না আমার জানা মতে। তারপর আপনি বলেছেন আমার সাথে সে গেছে। এখন আমি আপনাকে যে কথা এইভাবে বলি, রানা কিন্তু আমার সাথে আরেকটা জায়গায় গেছে। সে সিলেটে গেছে বিপিএল এ, ওই ছবিও কিছু হয়তো আপনি দেখতে পেয়েছেন বা সংবাদ মাধ্যমে আমি ঢাকায় দেখেছি। সিলেটে কিন্তু তার কোনো বিল নেই। চিটং এর ব্যাপারে এটা আসলে কোনো ভুল হয়েছে, আই এম শিওর, বিকজ আমার এরকম পরিচিত, কারণ সে তো কোনো কমিটিতে নাই। যদি সে ক্রিকেট কমিটিতে থাকে বা কোনো কমিটিতে থাকে তাহলে কিন্তু সে প্রেসিডেন্টের সাথে সফর সঙ্গী হতেই পারে। যেমন আমি টেস্ট খেলতে দেখতে যাব, আমার লজিস্টিক্স, আমার এক্সিকিউটিভ, আমার ডিরেক্টরদের যেতে পারবেই, সে এরকম যেতে পারে, কিন্তু সে কিন্তু কমিটি না। সে আমার সাথে গেছে খেলা দেখতে, অ্যান্ড ওই 2 রাত অ্যান্ড প্লেনের ভাড়া এটা আমার অবশ্যই চেক করতে হবে, বাট যদি এটা হয়েও থাকে ইট ওয়াজ জাস্ট এ মিস্টেক। কেননা তাহলে হতো কি, এর মধ্যে তো আপনাকে বললাম অনেকগুলো খেলা হয়েছে, বিপিএল এর খেলা 3-4টা ভেন্যুতে হয়েছে, 3টা ভেন্যুতে হয়েছে। তারপরে আপনার যেটা কথা এসছে আমার মনে হয় এটা সাউথ আফ্রিকার কোনো ম্যাচের হবে, তারাই কিন্তু বিপিএল এর খেলা সে দেখতে গিয়ে তারপরে আপনার ওই ওই বিলটা হয়তো মিসপ্লেসড হয়েছে। তো ওইটা যদি এরকম হয় তাহলে ওইটা যদি মিস্টেক হয় তাহলে ডেফিনেটলি মানে ইফ রানা ইজ নট অ্যারাউন্ড দেন আমার পয়সাটা দিতে হবে। না, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি মানে আপনার সাথে সংশ্লিষ্টতা জনাব রানার সাথে বলে এরকম করা হচ্ছে যে আপনি আসলে তাকে দেশ থেকে চলে যেতে বা অন্যভাবে সাহায্য করতেছেন বা অন্যভাবে কি স্টেপ কিছু নিতেছেন। এই টাকা বা 2 রাত 1 রাত থাকাটাই আসলে মুখ্য ব্যাপার না, তাকে আপনি মানে উনি আইনের চোখে ধুলা দিচ্ছেন, অভিযোগটা হচ্ছে আপনি তাতে সাহায্য করছেন বড় একটা চেয়ারে বসে। এটা এটা যদি কেউ প্রমাণ করতে পারে হ্যাঁ, আমি কাউকে একটা ফোন করেছি রানার ব্যাপারে, তাহলে কিন্তু আমাদের আলোচনাটা অন্যরকম হবে। আচ্ছা, আমি কোনো এসপি, ডিসি, নারায়ণগঞ্জের এনি পিবিআই, যারা যারা সংশ্লিষ্ট যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী, তাদের যদি কোথাও কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, বরং এটা একটা উল্টো, মানে রানার সাথে আমাকে মিশিয়ে এটা একটা স্টোরি করা হচ্ছে, যেটাকে আমাকে ডিমিন করা হচ্ছে। আচ্ছা, ব্যাপারটাকে বুঝাতে পেরেছি? আমার মনে হয় যে মোটামুটি এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, দর্শকরাও নিশ্চয়ই আপনার ভাষণটা শুনেছেন। আমি আবার একটু বোর্ডে ফিরে তো আসি। কেউ কেউ একটা কথা বলতেছে, নামটা আমি না বললাম, কিন্তু কথাটা হচ্ছে অনেকটা এরকম, আগে যেমন বোর্ড মানে ছিল হচ্ছে আবাহনীর একটু দাপট, চোখ রাঙানো, এখন দাপটটা হয়ে গেছে মোহামেডানের, এবং এই চোখ রাঙানোটা নানা জায়গায় মানে এটা সংক্রামিত হচ্ছে। আপনি আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু করতে পারতেছেন না, মানে আসলেই কি এখন আগে যেমন বোর্ড বলতে আবাহনী, আমি খুলেই বলি, বোর্ড বলতেই আবাহনী, বোর্ড বলতেই বেক্সিমকো, বোর্ড বলতেই পাপন ভাই, বোর্ড যদিও উনি প্রেসিডেন্ট ছিলেন, বোর্ড বলতেই সালমান এফ রহমান, এরকম ছিল। এখন কি এইটা আবার উল্টায় গিয়ে এটা আবার মোহামেডানের কাছে চলে গেছে অন্যায়ভাবে? আপনি এটাকে কেমন ভাবে দেখেন ফারুক ভাই? এটা আমার মনে হয় আসলে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় কি, হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি কনক্লুশনে চলে আসি। আচ্ছা, মোহামেডান যে আলাদা কোনো আমার থেকে ফেভার পাবে এটার সম্ভাবনা কম। আপনি বলেছেন যে আরেকটা কি তৈরি হচ্ছে নাকি, আমি আমার ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই। মোহামেডান ক্লাবের আমি কখনো কোনো অফিসিয়াল ছিলাম না, আমি কখনো খেলিনি, আমি কোনো ক্যাপ্টেন ছিলাম না, আমি মোহামেডান ক্লাবের কাউন্সিলর চাই না। আপনি একটু ইলেকশনের কথা বলেছিলেন, সেটার কোনো সম্পর্ক নাই। তো আমার কাছ থেকে কোনো এক্সট্রা বেনিফিট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। চাপ দিয়া, আর আমরা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কনক্লুশনে, আমি বুঝতে পারছি আপনার কথা, খুব তাড়াতাড়ি আমরা কনক্লুশনে এসে যাই। এখন না, এই বিষয়ে অনেকগুলো কথা আসবে, আমি বলছি আস্তে আস্তে। আপনার বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রিতে কোনো ধরনের চাপে কোনো প্লেয়ার, কোনো টুর্নামেন্ট, রাইট ফ্রম প্রিমিয়ার লিগ টু 3rd ডিভিশন, একটা খেলা একদিনের জন্য পিছায় নাই। প্রত্যেকটা খেলা অন টাইম। আপনি জেনে খুশি হবেন আজকে ফাইনালের মতো ম্যাচ হলো,
মোহন আবাহনী খেলা হয়েছে, আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে, মোহন রানার্স আপ হয়েছে। আমার কাছে চাপের কথা যদি বলেন, আমার ক্যারেক্টারের সাথে চাপটা আসলে যায় না। কেন যায় না আপনাকে আমি বলে দিচ্ছি খুব সুন্দর করে। 2016 সনে একটা পার্টিকুলার যখন আপনার চিন্তা করেছিল বোর্ড 2 টায়ার সিলেকশন প্যানেল, আমি বলেছিলাম এতে করে ইনস্টিটিউশন ধ্বংস হবে। কেননা সিলেকশন কমিটির চেয়ারম্যান খালেদ মহিউদ্দিন হবে না ফারুক আহমেদ হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি সিলেকশন কমিটির চেয়ারম্যান পদটা। আপনারা যখন 2 টায়ার করবেন তখন সিলেকশন কমিটিটা হয়ে যাবে হলো অ্যাকাউন্টেবিলিটি কমে যাবে। আপনি যখন টিম খারাপ খেলবে তখন আপনি খুঁজে পাবেন না কে দায়ী। ভালো খেলবে যারা বস তারা সামনে এসে দাঁড়াবে। সো চাপের কথা আমার কাছে হবে না, বিকজ ক্রিকেট বোর্ডে বিরাট সম্মানের জায়গা, আল্লাহ আমাকে একটা তো ভালো জায়গায় বসিয়েছেন যাতে আমি দেশের জন্য কিছু কাজ করতে পারি, যেটা আমি সবসময় চাই। এছাড়া আমার কোনো ব্যক্তিগত এজেন্ডা নাই ক্রিকেট বোর্ডে। অনেকের অনেক ধরনের এজেন্ডা থাকে। ছোটবেলা থেকে ন্যাশনাল টিমে খেলেছি, খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন হয়েছি। প্রেস ওয়াজ উইথ মি, ক্যামেরা ওয়াজ উইথ মি অল অ্যালং। ভালো খেলি খারাপ খেলি লাইমলাইটে ছিলাম। সৎ হিসাবে মানুষ জানে খুব ভালো করে যে আমি মানুষ হিসাবে কেমন। এটা আসলে শত্রুরা কিছু দুই একজন ছাড়া, আপনি জানেন যে যাদের কোনো এজেন্ডা আছে তারা ছাড়া, কিন্তু এটা তারা জানে যে আমার অনেস্টিটা কেমন অ্যাজ এ চিফ সিলেক্টর অলসো। বিকজ আমি যে সময় 2003-এ চিফ সিলেক্টর এবং 2013-তে চিফ সিলেক্টর, তখন আমি একটু আগে বলেছেন চাপ, বিরাট চাপ। আমরা যখন খেলতাম তখন আবাহনী মডার্ন এমন সিলেক্টররা করেছে, দেখো তো 4টা আবাহনী হয়েছে, 5টা মডার্ন না হলে কিন্তু বিরাট ঝামেলা হবে, এটা কিন্তু করা যাবে না 5-5। আমি কিন্তু যখন সিলেকশন করতাম আমার চশমাটা থাকতে হলো গিয়ে টিনের চশমা বলি আমি আর কি, কিছু দেখা যাবে না কি নাম আবাহনী না মডার্ন। সবার আগে দেশ, তারপরে ক্রিকেট দল, তারপর আমার কোন জায়গায় কাকে দরকার। সো চাপে আমার যেটা একটু আগে বললাম, যদি এজেন্ট আমার থাকে, যদি শুধুমাত্র হয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকবো আর আমার কোনো বেনিফিট নাই, তাহলে তো এখানে চাপের কোনো কোয়েশ্চেন আসে না। কেননা আপনি জানেন আমি কিন্তু আপরাইজিংয়ের পরে 8 তারিখ গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে আমি কিন্তু বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিল গিয়ে কত 13 দিনের মধ্যে, 21 তারিখের মধ্যে। সো এমন না যে খুব এইম ছিল যে আমি বোর্ডের প্রেসিডেন্ট হব একদিন। আমাকে খুঁজে বের করা হয়েছে যে কে এই কাজটা করতে পারে। ফারুক ভাই আমি একটু বলি, আপনার এই অবস্থান, এই দৃঢ় অবস্থান আমরা সবসময় দেখে আসছি। আপনি যখন ক্রিকেট টিমের ক্যাপ্টেন তখন থেকে শুরু করে আপনি যখন সিলেক্টর, আপনি 2003-এ 13-তে আপনি এমন অনেক প্লেয়ার নিয়েছেন যেই প্লেয়ার নেয়ার জন্য আপনাকে আসলে অনেক জায়গায় অনেক কথা শুনতে হয়েছে, বোর্ড আপনার পক্ষে বিপক্ষে দাঁড়িয়েছে। ক্লাবের কথা তো বাদই দিলাম, আপনি আসার পরে মোহামেডান আবাহনীর কে এইটা আমরা ভুলেই গেছিলাম, কারণ আপনি আসলে সেকেন্ড ডিভিশনে প্লেয়ারও নিছেন জাতীয় দলে। মানে সেকেন্ড ডিভিশন বলে তো কিছু নাই, মানে দ্বিতীয় স্তরে। কিন্তু প্রশ্ন হলো, আপনি খেয়াল করে দেখেন ফারুক ভাই, তাওহিদ হৃদয়ের ঘটনাটা নিয়ে যেটা হইল, এইটা কোনোদিন এটা সম্ভব? মানে ওর একটা 2 ম্যাচ সাসপেনশন হয়েছে, পরে আবার এটার 1 ম্যাচ হয়েছে, পরে আবার এটার মধ্যে এটা বাড়ছে, পরে এটা আবার কমছে, একজন এলিট আম্পায়ার তাকে এটার মধ্যে থেকে এটা চলে যেতে হয়েছে। তামিম ইকবাল যেটা করছেন, প্রথম আলোতে এটাকে লেখা হয়েছে মব জাস্টিস। মানে তামিম ওইখানে গিয়া মানে তার শাস্তি বোধহয় কমায় আনছে না বাড়ায় আনছে, আমি জানি না। এইটা এরকম আসছে যে তামিম ইকবাল নাকি আপনার সাথেও আর্গু করছে, মানে আমি ঠিক জানি না। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, যেই ফারুক ভাইকে আমরা চিনতাম বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই, সেরকম ফারুক ভাই না। এইটার একটা এটা হইলো যে আপনি আগের সভাপতির মতো আপনিও এইসব নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি শক্ত হইতে পারেন না। এইটা মানে ইজ ইট ট্রু ফারুক ভাই? এবং তাহিদের ব্যাপারটা যদি একটু বলতেন যে মানে এটা কি মানে মানে এটা তো এখানে একটা জিনিস আমরা সবসময় মানে আমাদের অ্যাডভান্টেজে আমরা জিনিসগুলো কাজে লাগাই। কিরকম? আপনি যখন বলেন যে একক সিদ্ধান্তে টাকা সরিয়েছি, এটা একরকম হয়ে গেল। আবার আপনি এখন যখন বলছেন যে তাহিদের ব্যাপারটা আবার আমার কাঁধেই আসলো, কিন্তু
এটা কিন্তু আপনার বুঝতে হবে তাওহিদের ব্যাপারটা, একটা আম্পায়ার্স কমিটি আছে, আম্পায়ার্সের একজন চেয়ারম্যান আছে, তার সাথে একটা টেকনিক্যাল কমিটি আছে। এখন আপনি যদি মনে করেন সবই করবে হলে গিয়ে সরকার প্রধান, যেটা আগে দেখতাম আমরা ফ্যাসিস্টদের সময়ে, সবকিছু তার, সে করবে। আমি তো এটা চেষ্টা করছি যার যার কাছ থেকে দায়িত্বটা তাকে দিয়ে দেওয়ার। আমি যখন জিম্বাবুয়েতে আইসিসির মিটিং করছি তখন ওই পার্টিকুলার ঘটনাটা ঘটে, তখন একটা ডিসিশন হয়ে গেছে, যে ডিসিশনটা, তারপর ডিসিশনটা দুইটা জায়গায় হয়তো একটা হয়েছে ডিমেরিটস পয়েন্ট। তারপর আবার এখানে আপনি জানেন যে চাপের থেকে সবসময় একটা জিনিস খুব ভালো কাজ করে, সেটা হলো গিয়ে আপনি একটা ইয়াংস্টার, তা সে যদি জীবনে, আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি আমাকেও ডিফেন্ড করছি না, আমি প্রথম কথা হলো গিয়ে যে এই কাজটা আমার কোনোভাবেই না। তবে হ্যাঁ, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন বোর্ড প্রেসিডেন্ট হিসাবে যখন আপনার কাঁধে আসবে তখন আপনি কি করবেন, সেই কথাটা আমি অ্যান্সার করছি। আমি যখন বিদেশ থেকে আসলাম তখন একটা বোর্ড, তখন তাহিদের ব্যাপারটা 2 ডিমেরিটস পয়েন্টস হয়ে গেছে 7-এর মতো, যেটাতে দুই ম্যাচ সাসপেন্ড হয়। এখন তো আসলে আমি অনেক আগে এই নিয়ম কানুন ক্যাপ্টেন ছিলাম, পড়তাম, এখন আমি পড়ি না। তখন মনে করেন বোর্ডে আসলো তো টেকনিক্যাল কমিটির ব্যাপার। বোর্ডে যখন আলোচনা করা হলো, তাহিদ ন্যাশনাল প্লেয়ার, তার বয়স কম, প্রথমবার এর আগে সাসপেন্ড হয়েছে কিনা বলা হলো, যার কখনো সাসপেন্ড হয়নি, এটা অ্যাপ্লিকেশন করেছে। এটা কিন্তু আমার পুরোপুরি ব্যক্তিগত মত, আমি কিন্তু বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বলছি না। আমি বলছি, আমি ধরেন একজন প্লেয়ার, আমি তখন চিন্তা করতাম যে এ যদি এতগুলো কারণ থাকে তার, তাহলে কিন্তু যদি চিন্তা করতে পারে কোনো নিয়মের মধ্যে থেকে, জিনিসটা তো খারাপ হবে না। সব বোর্ড ডিরেক্টর ছিলেন, ওই কথাতেও একটা জুম মিটিং মতো আমরা আলোচনা করেছি, যদি এটা আমাদের জুরিসডিকশনে না। তারপরে টেকনিক্যাল কমিটি অ্যান্ড আম্পায়ার্স কমিটি মিলে এটাকে আপনার 2 ম্যাচকে 1 ম্যাচ করেছে সাসপেনশন। সো এইটার আপনি যদি আমাকে বলেন যে আপনি ফর্মার প্লেয়ার, ফর্মার ক্যাপ্টেন, ফর্মার হিসাবে বলেন যে এটা কি জিনিসটা ঠিক কিনা, আমি বলবো আপনার মার্সি কিন্তু এটা নিয়মের একদম বাইরে না। আপনি বাদ দেন ও আবাহনী প্লেয়ার, মোহামেডানের প্লেয়ার, এরকম না। আমার কথা হলে যদি কোনো ছেলে প্রথমবার, আপনি যদি কোনো একটা দোষ করে আপনি চান, তখন কিন্তু একটা বিবেচনায়, এই বিবেচনায় কিন্তু আপনার কিছুটা হলেও আপনার দেখতে হবে। কেননা আবার বলছি, আমি মোহামেডানের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। আপনি বলছেন চাপের কথা, ওই চাপও আমাকে আসলে, এটা খুব বড় চাপ নেই, কারণ মাত্র তো 7 মাস হয়েছে। আমার অনেক চাপ আছে অনেক দিক থেকে, বাট এই ব্যাপারে তেমন কোনো বড় চাপ নেই। তখন বোর্ডের সবাই হয়তো চিন্তা করেছে কোনোভাবে, যেহেতু মাফ চেয়েছে, ইয়াং প্লেয়ার আর করবে না, ডিমেরিটস পয়েন্ট 7টার মধ্যে করা যায় কিনা, এই দৃষ্টিকোণ থেকে কিন্তু একটা ম্যাচ তাকে কমানো হয়েছে। আপনি দেখেন তাহিদ হৃদয় কিন্তু এখন 4টা ম্যাচ সাসপেন্ড হয়েছে। এটা কি আপনি জানেন এই নিউজটা? রাইট, জানি। সে পরের ম্যাচে সে আবার ক্রিজ ছাড়তে তার 1 মিনিট না 30 সেকেন্ডের মধ্যে দেরি হয়েছে। সে 7 ডিমেরিট সাথে 1 ডিমেরিট পয়েন্ট যোগ হয়ে 8-এর হয়ে যায় 4 ম্যাচ অটোমেটিক। এখন আর এটাতে আসলে আর কোনো কিছু হবে না, টেকনিক্যাল কমিটি আছে। আর ওই পরের যে আপনি কথাটা প্রসঙ্গটা বললেন যে সাসপেন্ড হয়েছে, মাফ হয়েছে, আবার সাসপেন্ড হয়েছে, এটা নিয়ে প্লেয়াররা আসছে, তামিম দেখা করেছে আমার সাথে, ওদের বোঝানো হয়েছে। তারপরে ওই টেকনিক্যাল কমিটি, আপনি যে ডিমেরিট, যেটা আপনি আসলে এটা অনেক টেকনিক্যাল কথা, মানে সাধারণ দর্শক হয়তো বুঝতে পারবেন কি পারবেন না, আই এম শিওর, আমি সোজা করে দিচ্ছি। আপনি যে ডিমেরিট পয়েন্ট যে 7টা পেয়েছে, ওটা কিন্তু 1 বছর বলবৎ থাকবে। 1 বছরের মধ্যে তাহলে যদি কোনো ধরনের সিমিলার কোনো ডিমেরিটস পয়েন্ট পায়, মনে করেন লেটস সে 1 পয়েন্ট পেলেই কিন্তু 8 থেকে হলেই কিন্তু আপনার 4টা হয়ে যায় অটোমেটিক। সো এইটা এই টেকনিক্যাল কমিটি চিন্তা করেছে। এটা তো আমি টেকনিক্যাল কমিটির মেম্বার না, আমাদের 3 মেম্বার টিম আছে, তারা বলেছে এই টেকনিক্যাল কমিটির যেই ডিমেরিট পয়েন্ট 1 বছর ক্যারি করবে, ওর মধ্যে যদি সে আর কোনো মিস্টেক করে থাকে, করবে, যেটা আনফরচুনেটলি পরের ম্যাচেই করেছেও, এবং অটোমেটিক সে 4 ম্যাচ সাসপেন্ড হয়ে গেছে। সো দিস ইজ সামথিং দ্যাট না, কিন্তু ফারুক ভাই, আমাদের একটা প্রশ্ন, তামিম ইকবালের ক্রিকেট আমি 2006 থেকেও যদি ধরি,
তামিম ইকবাল সিনিয়র সিনিয়র পর্যায়ে, মানে জাতীয় দলে তো বটেই, এই পর্যায়ে ক্রিকেট খেলে হচ্ছে 2006, 25, 19, 18, 19 বছর সে ক্রিকেট খেলে। তারও 1-2 বছর আগে থেকে ক্রিকেটের সাথে তার পরিচয়, তার ভাই ক্রিকেট খেলেছে, তার বাবা ক্রিকেট সংগঠক ছিলেন, তার চাচা বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। মানে ক্রিকেট তো তার কাছে কোনো, মানে এইসব বাইলজ, মেরিটস, ডিমেরিটস এগুলো আমাদের জন্য শক্ত হইতে পারে, তামিমের জন্য তো কোনো শক্ত না। কিন্তু আমি তো তামিমকে সংবাদ সম্মেলনে বলতে শুনলাম কোত্থেকেই 4 সাসপেনশন আসলো, কোত্থেকে কি আসলো, বা কথাই শুনলাম, এইটা উনি কেন বলতেছেন, বা এইটা 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 কারণটা কি? এটার কারণটা আসলে আমার কাছে, আমি আসলে এটা অ্যান্সার করতে পারবো না। এটার অ্যান্সার তারই করতে হবে, আম্পায়ার্স কমিটি অ্যান্ড টেকনিক্যাল কমিটির সাথে বলতে হবে। আর যদি আমার করতে হয়, আমি যেটা আগে খুব মনোযোগ দিয়ে করতাম, আমার আবার সেই আইসিসির ল বুকটা হাতে নিতে হবে, ভালো করে পড়বো, সুন্দর করে বুঝিয়ে দেব এই 4 ম্যাচ কেমনে হলো, কেন হলো না হলো, এটা শুধুমাত্র আপনার তামিম যে কমেন্টটা করেছে তারই বলতে হবে আর কি। এটাতে আসলে আমি তেমন কিছু বলতে পারছি না। আমার কাছে এটা মনে হয়, এবং তাওহিদ হৃদয় আমাদের একজন গুরুত্বপূর্ণ নবীন তরুণ খেলোয়াড়, তার জাতীয় দলে ক্রিকেট খেলা মাত্র 2 বছর হয়েছে, আরও অনেক বছর বাকি রয়েছে। আমরা নিশ্চয়ই তাওহিদ হৃদয়, যদি আজকে আপনি এসেছেন বলে যদি এই অনুষ্ঠান দেখে থাকেন বা দেখেন, কারো কাছে শুনেন, আমাদের আহ্বান থাকবে যে তিনি ক্রিকেট খেলোয়াড়ের মতোই আচরণ করবেন। 1 ম্যাচ, 2 ম্যাচ, 5 ম্যাচ, বছর সাসপেন্ড হওয়াটা বড় কথা না, একটা ক্রিকেটার হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা বুঝি আর কি। আর আম্পায়ার্স কমিটি, টেকনিক্যাল কমিটি, তাদেরও আসলে দায়িত্বের ক্ষেত্রে আমি জানি না, যেহেতু তাদের দায়িত্ব আলাদা, তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবেন বলেই আমাদের বিশ্বাস। আমরা পরবর্তী ধাপে যাচ্ছি ফারুক ভাই, কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, সভাপতি হিসেবে ফারুক আহমেদ 8 মাস পাস করেছেন। প্রিয় দর্শক, তার নেতৃত্বে দেশের ক্রিকেট সঠিক পথে আছে বলে মনে করেন কিনা? আনফর্চুনেটলি শতকরা 91% দর্শকই মনে করছেন যে এটা সঠিক পথে নাই, শতকরা 9% দর্শক মনে করছেন এটা সঠিক পথে আছেন। 37,000 দর্শক ভোট দিয়েছেন। আপনি এটা নিয়ে মন্তব্য করতেও পারেন, নাও করতে পারেন। আমরা যেটা দেখেছি যে আসলে জাতীয় দলের জয়, বিজয়, হারা, এই সব কিছুই এই ভোট অভোটের উপর অনেক রকম প্রভাব বিস্তার করে। তবে আমরা আপনাকে যে প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নের ক্ষেত্রে আসলে ক্রিকেটের বাইরে একটু ব্যাপার আছে। সেইটা হচ্ছে যে নারায়ণগঞ্জে জমি, এই আমরা 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 দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের মধ্যে একটা গ্রুপ বা কয়েকজন এই দাবি করছেন যে আপনি আসলে নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণে জমি কিনছেন, জমি বিক্রি করছেন, এবং ওর অনেকটাই আসলে ঠিক সরল পথে হচ্ছে না। আপনি কি এটা নিয়ে কিছু বলবেন কিনা, এবং এইটা আপনার কাছে অনেকেই এই ব্যাপারটা নিয়ে সামনে আসছে? অবশ্যই বলবো, জি কেন আমি যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলাম না, তখন তো আমার একটা প্রফেশন ছিল। জি আমি যখন 2017-তে যখন আপনার সিলেকশন কমিটি থেকে 16-তে আমি যখন রিজাইন করি, তখন তো আমি চিন্তা করলাম যে আমি কি করব। মানে ম্যাক্সিমাম সময় পার করেছি ক্রিকেটে। অ্যান্ড আপনার তারপরে আমি আমার ফ্যামিলির একটা বিল্ডিং কনস্ট্রাকশন করি, তারপর থেকে আস্তে আস্তে কনস্ট্রাকশন ল্যান্ডে। আপনি দেখেন আসলে মিথ্যা, আমার আই হ্যাভ অল দ্য রেসপেক্টস ফর দ্য মিডিয়া পিপল। তারা বাংলাদেশ ক্রিকেট, অসঙ্গতি সবকিছু তুলে ধরে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের। এটা আমি বলে না, দেখেন আমি তো ফারুক আহমেদ আজকে এখানে এসছি, হয়তোবা যখন ভোটাভুটি হবে বা অন্য কেউ আসবে চেয়ার, আমাদের কিন্তু চেয়ারটার দামটা দেওয়া দরকার। দ্য প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্গানাইজেশন হেড, যখন আপনি মিথ্যা কথা বলে বেরিয়ে একজন মানুষের ডিমিন করার চেষ্টা করেন, এটা সবচেয়ে দুঃখজনক। একটা জমি, আমি জমির ব্যবসা করি, জমি আমার থাকতেই পারে। আমার বাবা ওয়াজ এ বিজনেসম্যান অ্যান্ড হি ওয়াজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমরা ছোটবেলা থেকেই আমরা মোটামুটি দেখেছি। সো ব্যবসায়িক পরিবারের একটা ছেলে, আপনি জমি কিনেছি, যে জমিটা একটা ছবি দেখেছি আমি, ক্রয় সূত্রে মালিক, এই জমিটা আমি কিনেছি না বায়না করেছি 2023 সনের সেপ্টেম্বরে, বায়না রেজিস্ট্রি। এটা এসছে ফারুক আহমেদ কি প্রেসিডেন্ট হওয়ার পরে কেনা বেচা করলেন কিনা। আর অন্য কোথাও আমার জমি সব মিলিয়ে কয়েক শতাংশ জমি হবে হয়তো, নিজের জায়গা ছাড়া, নয়ামেটের জায়গা ছাড়া কয়েক শতাংশ জমি বেশি নাই। এই যে ঢালাও একটা জিনিস,
এটাতে কি কোনো এজেন্ডা কাজ করছে কিনা আপনার বুঝতে হবে। ইলেকশন সামনে, ইলেকশনের জন্য এই কাজটা কোনো পার্টিকুলার এজেন্ডা নিয়ে কেউ করছে কিনা এটা কিন্তু আমাদের খতিয়ে দেখা দরকার। কেননা আপনি একটা সংবাদ যখন প্রচার করবেন, সংবাদটা প্রথমে আমার মনে হয় যে আপনি আমাকে এখন কোশ্চেন করছেন একটা ঘটনা ঘটার পরে, আপনি কিন্তু ছেড়ে দিচ্ছেন পত্রিকায় বা একটা নিউজ করে দিচ্ছেন যে এটা এইরকম। আপনাকে আমি বললাম যে আপনি 2 বছর আগে এটা বায়না করেছি, আমার সাইনবোর্ড, আপনি জানেন সাইনবোর্ডটা টাঙানোটা খুব জরুরি বাংলাদেশে। আপনি দেখে থাকবেন আগে আমরা দেখতাম যে মানে আমি লিখতাম ফারুক আহমেদ ফরমার প্লেয়ার, এরকম কিছু। এখন জায়গা জমি তো মনে করেন আমাদের, আমরা সবাই তো বাংলাদেশে যারা থাকি তারা জানে যে এটা একটা খুব ইজি একটা কাজ না। সো সাইনবোর্ডটা থাকাটা জরুরি, খালি সময়টা আপনার দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আর ঢালাও যে অভিযোগ, এটা থেকে আমি বিরত থাকতে বলবো। আপনি তাওহীদের ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে, বিপিএল নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। বিপিএল এর কিন্তু আমরা ভালো দিকটা ভুলেই গেছি এবার। বিপিএল এ আপনি এবার রেকর্ড সংখ্যক দর্শক, এইরকম উইকেট, এইরকম প্লেয়ারদের পারফরমেন্স, টিকিট বিক্রি, আপনি জাস্ট ইমাজিন করেন 8টা বিপিএল এ 15 কোটি টাকা টিকিট বিক্রি করেছেন আপনি। আমি একটা বিপিএল এ ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে, এটা অনেকে পছন্দ করেনি জিনিসটা, ওখানে গিয়ে আমি টিকিট বিক্রি করেছি 12.5 কোটি টাকা, আর টিকিটিং পার্টনার নিচ্ছে আরো 1 কোটি টাকা, 13.5 কোটি টাকা টিকিট বিক্রি করেছি আমি। সো আপনি জাস্ট ইমাজিন, এক বিপিএল এ আমি ক্রস করেছি, আমি 8টা বিপিএল এর সমান টিকিট বিক্রি করেছি। সো ভেস্টেড ইন্টারেস্ট যাদের আছে তারা তো মনে করেছে যখন টিকিট দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু আলটিমেটলি শুধু টিকিটে থামবে না। যত সব জায়গায়, এই যে আপনি প্রথমেই যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম ব্যাংকে টাকা দেয়াটা, এই ব্যাংকের টাকা দেয়াটা দিয়েও কিন্তু আমি এবার বছরে 6.5 থেকে 7 কোটি টাকা ইন্টারেস্ট বেশি পাবো। আর আপনি যদি বলতেন যে আপনার রেড ব্যাংক থেকে রেড ব্যাংকে গেছে টাকা, তাহলে কিন্তু আমি একটা there is something that you can এখানে think একটা of. কথা আসে যে আপনি 250 কোটি টাকা নিয়েই নাড়াচাড়া করলেন কেন? বাকি 900 কোটি টাকার 750 কোটি টাকা ঠিক আছে, 650 কোটি না টাকা? না, আমি তো বলি নাই ঠিক আছে। এটা আপনার 250 কোটি টাকা, প্রত্যেকটা টাকা হ্যাঁ হ্যাঁ আমি যাকে দিব, এটা তো আমি আপনাকে আগেও বলেছি হ্যাঁ হ্যাঁ যে টাকাটার জন্য আমার বেস্ট ব্যাংক, বেস্ট ইন্টারেস্ট রেট, ব্যাংকের যেই যত কিছু আপনার ব্যাংকের কিছু ক্যামেল রেটিংস, আপনার যা যা আছে আর কি, আমার টাকাটা হুট করে দিব, তাড়াহুড়া করব, হবে না। আপনি জানেন আমি নাম বলতে চাই না কোনো পার্টিকুলার ব্যাংকের, একটা ব্যাংক থেকে আমি ম্যাক্সিমাম টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করেছি। এই টাকাটা মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার প্রথমে এসছে টাকা সরিয়েছি, টাকা তো এখানে সরানোর কোনো ব্যাপার না, এটা ট্রান্সফার হয়েছে পার্টিকুলার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে। আপনি আর যে বাকি টাকাগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে সরাবো। কারণ আপনাকে একটু আগে বলেছি আমি যে আমাদের এই 250-200 খবর আসলো 118 কোটি টাকা সরিয়ে দিয়েছি। এখন যারা এই নিউজটা করেছেন তারা বললেন 3টা ব্যাংকে সরিয়েছি। আপনি দেখেন 2টা নিউজের মধ্যে কতটা অনেক পার্থক্য, Right. কতটা ইজি টু মিসলিড পিপল। তারপরে কিন্তু আমি যেহেতু আমার জিনিসটা আমার মধ্যে আছে, আমি জানি এক্স্যাক্টলি হোয়াট আই এম ডুইং উইথ মাই বোর্ড, আমি প্রায় 238 কোটি টাকা ট্রান্সফার করেছি এক ব্যাংক থেকে এক ব্যাংক। এখানে জনতা ব্যাংক থেকে গেছে 100 কত কোটি টাকা। আপনি জানেন জনতা ব্যাংকের তারল্য সংকট আছে, Right. এরকম অনেকগুলো ব্যাংকের তারল্য সংকট আছে। সো আমার ব্যক্তিগত অভিমত, ইলেকশন যারা ভেস্টেড ইন্টারেস্টেড যারা ছিল প্রতি বছর তারা এই জিনিসগুলা আমার মনে খুব চিন্তা করা দরকার। এবং আমি আবার চেষ্টা করব, আরো যদি কোনো ব্যাংকের রেটিং তো আপনার মাঝে মাঝে ইমপ্রুভ করে আবার কমে যায়। এখন ওই রেজাল্টটা আসলো কি, আমি 3টা ব্যাংক, আসলে তো 238 কোটি 13টা ব্যাংকে গেছে টাকাটা।
এই 13টা ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, আপনি এগুলো আবার ইন্টারেস্টেড কম কিন্তু আমার এদের। আমার কাছে কেননা এদেশে আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু একটা জাতীয় ক্রিকেট দলকে আপনি লিড করেছেন, সেজন্য আপনার দল খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রসঙ্গে দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক জনাব এম এম কায়সার একটা প্রশ্ন করেছেন যে ক্রিকেট একাদশে দল সাজাতে যেমন অধিনায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেই সমীকরণে তার প্রশ্ন, আপনি সভাপতি হিসেবে বিসিবিতে যে দল নিয়ে খেলছেন সেটা আপনার পছন্দের দল কিনা, অথবা ইউ আর প্লেয়িং উইথ এ রং টিম। যদি সেইটা হয়ে থাকে তাহলে 8 মাসে বিসিবিতে নিজের টিম বিল্ড আপ করতে পারলেন না কেন? এটা কিছুটা আপনি বলেছেন। আরেকটা যদি আপনি ছোট করে বলেন যে আপনার টিমটাকে আপনি রং টিম মনে করেন কিনা। এইটার সাথে আমি একটু জোড়া লাগাতে চাই যে আগামী অক্টোবরে, প্রশ্নটা আপনাকে করেছিলাম আমি, কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন আছে সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কিনা। প্রথম কোশ্চেন হলো গিয়ে আপনাদের বিরাট একটা কোয়েশ্চেন মার্ক, বা পুরো দেশের মানুষের একটা কোয়েশ্চেন ছিল, পাপন ভাই, আমাদের ফর্মার বোর্ড প্রেসিডেন্ট পাপন সাহেব, টিম সিলেকশন, টিম কম্বিনেশন, টিমের ব্যাটিং অর্ডার সবই ঠিক করে দিতেন। এটা কিন্তু বিরাট কোয়েশ্চেন মার্ক ছিল। আমি আমার আপার কথা বলে প্রেসিডেন্সির এসে আমি প্রথম কাজ করেছি হলো গিয়ে যে আমি বলেছি যে পার্টিকুলার কাউকে যাকে দায়িত্ব দিব আমি, যে সিলেকশন কমিটিকে, তাকে কি স্বাধীনতা দিব, পূর্ণ স্বাধীনতা। সে যদি কাজে ভালো না হয়, টিম যদি পারফর্ম না করে, তাহলে তাকে যাতে আমি পুরো অ্যাকাউন্টেবল করতে পারি এবং তার পারফরমেন্স পর্যালোচনা করতে পারি, তাহলে তাকে বদলে নতুন কাউকে দিব। এখন মাঝখানে যদি আমি আমার সেই যেটা আপনি বলছিলেন যে 2003 তামিম সাকিব, মুশফিক মাহমুদুল্লাহ, 2013-তে এই আপনার সাব্বির রহমান, সৌম্য সরকার, মুস্তাফিজ, ইলিয়াস সানি, আপনি তাইজুল, 8-9টা প্লেয়ার, এগুলো কিন্তু সব আমি সিলেকশন কমিটি যখন চেয়ারম্যান ছিলাম এরা কিন্তু চান্স পেয়েছে। তো এখন আমি কিন্তু বলেছি যে না, যারা কাজ করছে তারা তাদের এই মেধাটা আছে পুরো কাজে লাগাবে এবং তাদের কাজের মূল্যায়ন হবে। মূল্যায়ন হওয়ার পরে যদি আমরা মনে করি যে তারা ভালো না, তাহলে তাদের কাজ আমরা, কারণ দিস ইজ এ পজিশন ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ রাদার দেন ইনফ্লুয়েন্স। আর আমরা কিছু পলিসি করে দেই, যে পলিসির মধ্যে থেকে আপনি মনে করেন, আমি বলেছি বোর্ড পলিসিতেই থাকবে। পলিসিটা কীরকম? ফিটনেস টেস্ট থাকতে হবে ওখানে, ফিটনেসে না উতরাতে পারলে খেলাবো না, ইনজিওর প্লেয়ারদের না নিলে ভালো হয়, এরকম একটা কিছু আমাদের পলিসি আছে, পলিসি দিয়ে থাকবো। পুরো দায়িত্বটা আমরা সিলেকশন কমিটিকে দিয়েছি। বাট যদি সবাই চায়, যেহেতু যেই কাজটা আমি সবচেয়ে ভালো পারি, তাহলে চিন্তা করবো আমি যে সিলেকশনে কোনো কিছু ইনফ্লুয়েন্স, সিলেকশনের কোনো কিছু হেল্প করা যায় কিনা, কিন্তু আমি এই মুহূর্তে ওখানে যেতে চাই না। ফারুক ভাই, দুইটা জিনিস, এইটা হইলো যে এটা অনেক কথা হয়েছে, কিন্তু এইটার আমরা কোনো ইয়া দেখতেছি না, সেটা হচ্ছে ফিক্সিং। আপনি জানেন যে একটা জিনিস আমার মনে হয় খালেদ, এই অক্টোবরের ইলেকশন, আপনি ইলেকশন করবেন কিনা, ইলেকশনে করবো কিনা, রাইট। আমার মনে হয় যেহেতু কোন একটা কোয়ার্টার দুর্নীতি যারা করেছে ক্রিকেট বোর্ডে, এন্ড যারা এখনো চেষ্টা করছে টু ডিমিন মি, সো দ্যাট তাদের জন্য সবচেয়ে ইজি কাজ কি, যে ফারুক ভাইয়ের জন্য 4টা কলাম লিখলে, 2টা মিথ্যা কথা বলে বদনাম দিলে, এ তো ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে, কারণ তার কোনো আলাদা এজেন্ডা নাই, আনলেস দেশের ক্রিকেটের ইমপ্রুভ করা। সো তারা এটা আমার মনে ইন্টেনশন। হাই নাগরিক টিভি সাংবাদিক তো আমাদের বিসিবি সভাপতি বস ফারুক কাকার পিছনে লাগছে, সেই সাথে তো রিয়াজিদ আজিম ভাই আছে। এমন লাগা লাগছে যে ফারুক কাকাকে এখন 34 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, যে 34 ঘন্টার ভিতরে যদি ফারুক কাকা পদত্যাগ না করে, তাহলে তার যত আকাম কুকাম আছে, ব্যাক আকাম কুকাম কি ভিডিও আকারে নাগরিক টিভি পাবলিশ করে দিব। এর ভিতরে অলরেডি দুবাই ডুয়েল রেসিডেন্স, তারপরে সে তোমার নারায়ণগঞ্জে হচ্ছে কি বিশাল বড় প্রপার্টি, কোথায় কোথায় কি আগাম করে রেখেছে, পার্টি ক্লাবের ভিতরে নাচ ড্যান্স ব্যাগ কিছু লই। অলরেডি ফারুক কাকাকে বলা হইতেছে যে পাপন কাকা, ফারুক কাকার কাছে ছিল শিশু, মানে পাপন কাকা যে লেভেলের আকাম কুকাম করছে, ফারুক কাকা তার সাথে মনে করে যে 8-9 মাসে কি উড়াই ফেলছে। কাকা এখন কিন্তু তোমার কপালে শনি আছে। হ্যাঁ, তার দেখতে টাউটারের মতো লাগে, যে একেবারে মন থেকে বললাম কথাটা। আপনি তার চেহারাটার দিকে ভালো করে এখানে খেয়াল করিয়েন, চেহারার ভিতরে টাউটার ব্যাপার আছে। এর ভিতরে সে বহুত পরিমাণে ভাবর টাপড় মারছে।
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতেই বর্তমান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া ট্রলের কিছুটা ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। লজ্জা থাকলে এই ফারুক আহমেদ কিন্তু আরো সপ্তাহখানেক আগেই তাকে নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের প্রেক্ষিতে পদত্যাগ করতেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিসিবি সভাপতির পদটি তিনি এখনো আঁকড়ে ধরে রেখেছেন। এবং এটি আসলে সত্য বিষয় যে আমাদের এই দেশে সাধারণত আমরা দেখে থাকি যে কারো বিরুদ্ধে যখন এ ধরনের অভিযোগ আসে তারা পদত্যাগ করে কোনো ভালো দৃষ্টান্ত রাখেন না, এবং ফারুক আহমেদও সেক্ষেত্রে ব্যতিক্রম নন। অর্থাৎ পদের প্রতি যে মোহ বা ক্ষমতার প্রতি যে মোহ, সেই মোহর কারণেই ফারুক আহমেদের মতো ব্যক্তিরা পদত্যাগ করে ভালো দৃষ্টান্ত রাখতে চান না। তো আমি ফারুক আহমেদের দুবাইতে নেয়া যে রেসিডেন্সি পারমিট, সেটির একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর সেটি তুমুলভাবে ভাইরাল হয়, এবং এটি জাতি হিসেবে অত্যন্ত লজ্জার একটি বিষয় আমাদের জন্য যে আমাদের ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানের বাংলাদেশ বাজারে অবস্থিত এরকম একটি সাধারণ মানের গার্মেন্টস এবং কাপড়ের দোকানের জিএম হিসেবেও কর্মরত, এবং এই পরিচয়টি তিনি ধারণ করছেন যেটি তার এই রেসিডেন্সি পারমিটের মধ্যেই উল্লেখ করা আছে। তো মূল বিষয়টি এখানে কি প্রিয় দর্শক, এটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি। অর্থাৎ ফারুক আহমেদ কিন্তু আসলে বাস্তবিক অর্থে তিনি এই প্রতিষ্ঠানে চাকরি করেন না, এবং তার পক্ষে এখানে চাকরি করার কোনো সুযোগও নেই। শুধুমাত্র আরব আমিরাত সরকারকে ফাঁকি দেওয়ার জন্য এবং তাদের থেকে একটা রেসিডেন্সি পারমিটকে বাগিয়ে নেয়ার জন্য তিনি এখানে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে বিসিবির সভাপতি হওয়া সত্ত্বেও যাতে নির্বিঘ্নে তিনি আরব আমিরাতে যাতায়াত করতে পারেন, সেখানকার ট্যাক্স ফ্রি যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যাতে কাজে লাগিয়ে ব্যবসা এবং অন্যান্য ধান্দা করতে পারেন, টাকা পাচার করতে পারেন, এই ধান্দাতেই কিন্তু তিনি মূলত এই রেসিডেন্সি পারমিটটি বাগিয়ে নিয়েছেন, যা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আমি ফারুকের এমন একটি পর্দা ফাঁস করেছি যেটা আসলে ফারুক সহজে মেনে নিতে পারেননি, এবং তাই সে সাইবার দুর্বৃত্তদেরকে ভাড়া করে আমার সেই ফেসবুক পোস্টটি রিমুভ করিয়ে দিয়েছে। তো আমার প্রচার করা এই তথ্যকে চ্যালেঞ্জ না করে উল্টো আমার এই পোস্টটিকে সাইবার দুর্বৃত্তদের দ্বারা রিমুভ করার মাধ্যমে ফারুক নিজেই কিন্তু পরোক্ষভাবে তিনি প্রমাণ করে দিলেন যে আমার তথ্যটি সঠিক ছিল এবং তিনি আসলেই একটি অপরাধ করেছেন, এবং তিনি যদি অপরাধ নাই করতেন তাহলে কিন্তু তিনি এভাবে পোস্টটিকে ডিলেট করাতেন না। তো ফারুক কিন্তু প্রিয় দর্শক এরকম একটি নয়, আরো একাধিক অপরাধ করেছেন, এবং অপরাধ করা সত্ত্বেও তিনি বহাল তবিয়তে এখনো বিসিবির প্রেসিডেন্ট পদটি বাগিয়ে রেখেছেন, এবং এ কারণেই আমি আজকে আমার এই ভিডিওটির শিরোনাম করেছি দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুকের অপকর্মের আমলনামা। তো প্রিয় দর্শক, একটি দুটি অপরাধের ফিরিস্তি তুলে ধরলেও দেখা যাচ্ছে যে কেউ পদত্যাগ করে না বা কাউকে পদত্যাগ করতে বলা হয় না। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি ফারুকের একাধিক অপরাধের আমলনামা আপনাদের সামনে তুলে ধরব। এরপর যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় কি না নেয় এটা তাদের উপরেই থাকবে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে হাসিনার বিদায়ের পর 21 আগস্ট থেকে স্বৈরাচারের দোসর পাপনকে হটিয়ে সেখানে ফারুককে বিসিবি সভাপতি হিসেবে বসানো হয়, এবং ফারুকের গত 8.5 মাসের কার্যক্রমকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সাথেই সখ্যতা কাজে লাগিয়ে তিনি ব্যক্তিগত ধান্দার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি এসেছে যে তিনি ক্ষমতার অপপ্রয়োগ করে বিসিবির টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করেছেন, কিন্তু তিনি একটি খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে বলছেন যে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে তিনি 250 কোটি টাকা উত্তোলন করে মূলত সবুজ এবং হলুদ তালিকাভুক্ত ব্যাংকে সে টাকাগুলো সরিয়েছেন, এবং তিনি এ দাবি করলেও কিন্তু আমাদের হাতে যে কাগজগুলো এসেছে তা থেকে দেখা যাচ্ছে যে তিনি সবচেয়ে বড় অঙ্কের অ্যামাউন্ট কিন্তু ট্রান্সফার করেছেন বিতর্কিত মধুমতি এবং মেঘনা ব্যাংকে। তো প্রিয় দর্শক, এটা কিন্তু সত্য কথা যে ফারুক কিন্তু এই টাকাগুলো তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরাননি, এবং এ কারণে তিনি দাবি করছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে এটা সত্য নয়, কারণ তিনি এই টাকাগুলো বিসিবির টাকা এক ব্যাংক থেকে জাস্ট অন্য ব্যাংকে সরিয়েছেন, তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি সরাননি। কিন্তু প্রশ্ন থেকে যায় যে স্বৈরাচারের দোসর ফজলে নূর তাপস এবং সাবেক আওয়ামী এমপি HN আশিকুর রহমানের মালিকানাধীন মধুমতি এবং মেঘনা ব্যাংকে তিনি কেন এত বিপুল পরিমাণ অর্থ ট্রান্সফার করলেন?
স্বৈরাচার আওয়ামী লীগের আমলে ব্যাংক মাফিয়াদের দ্বারা যে ধরনের কোয়েশ্চেনেবল ব্যাংকগুলো সৃষ্টি করা হয়েছিল, সেই ধরনের ব্যাংকেই কেন তিনি বিসিবির এত বড় অ্যামাউন্ট সরালেন? বিনিময়ে তিনি ব্যক্তিগতভাবে তাদের থেকে কি কি সুযোগ সুবিধা নিলেন? এ প্রশ্ন আমরা নিশ্চয়ই করতে পারি। তো প্রিয় দর্শক, ফারুক আহমেদ তার ক্ষমতার অপপ্রয়োগ করে একজন তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী SM রানাকে বিসিবির অফিসিয়াল পরিচয়ে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে 2 রাত থাকার ব্যবস্থা করেন এবং চট্টগ্রাম ঢাকা বিমানে ভ্রমণের জন্য টিকিট প্রদান করেন, যা সম্পূর্ণ ব্যয় বহন করে বিসিবি। সমকাল পত্রিকাতে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে ফারুক বলেন, রানার সঙ্গে আমাদের সম্পৃক্ততা ছিল নারায়ণগঞ্জের ক্রিয়া সংগঠক হিসেবে। সে যে আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল তা জানা ছিল না, এ ব্যাপারে অবগত হওয়ার পরই বাদ দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই যে ফারুক এখানে তিনি যে দাবি করছেন যে রানার ব্যাপারে তিনি এত কিছু জানতেন না, এটিও কিন্তু একটি সম্পূর্ণ মিথ্যাচার। মূলত এই রানা হলেন ফারুকের অন্যতম একজন ক্রাইম পার্টনার। SM রানা ও শামীম ওসমানের শ্যালক টিটুর সহায়তায় ফারুক আহমেদ ও ক্রিকেটার সাকিব আল হাসান ভূমিদস্যুতে পরিণত হয়েছিলেন। বিভিন্ন ছলে বলে কৌশলে বায়না করে আসল ওয়ারিশদের বাদ দিয়ে এরা বিভিন্নভাবে অধিগ্রহণ হতে পারে এমন জমি দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের মদদে আগেই জেনে নিতেন এবং শক্তি ভয়ভীতি প্রদর্শন করে তা নামমাত্র মূল্যে কিনে নিয়ে নিজ দখল প্রতিষ্ঠা করতেন। ফারুক এবং SM রানার এভাবে দলগতভাবে জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু ডকুমেন্টস আমাদের হাতে এসেছে, যা হয়তো আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হলো যে আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি কিভাবে এরকম একজন মানুষের সাথে সখ্যতা রেখে একসাথে অনৈতিক ধান্দা বাগিয়ে নিতে পারেন এবং নৈতিকভাবে এরপরেও তিনি কিভাবে বিসিবির সভাপতির পদে বসে থাকতে পারেন, সেটি আমাদের প্রশ্ন। তো প্রিয় দর্শক, ফারুক তার অপরাধ সাম্রাজ্যের বিস্তারের জন্য বিসিবির ভেতরেই কিন্তু একটি চক্র গড়ে তুলেছেন। এই চক্রের একজন সদস্য হলেন কামাল হাসান, যার বেতন 33,977 টাকা থেকে বাড়িয়ে 50,964 টাকা করা হয়েছে। কামরুল হাসান নামের এই চক্রের আরেকজন সদস্যের বেতন 33,160 টাকা থেকে বাড়িয়ে 49,740 টাকা করা হয়েছে। আনিসুর রহমান খোকন নামের একজনের বেতন 30,203 টাকা থেকে বাড়িয়ে 45,305 টাকা করা হয়েছে। আনোয়ার হোসেনের বেতন 45,571 টাকা থেকে বাড়িয়ে 68,356 টাকা করা হয়েছে। জয়নাল আবেদিন নামের একজনের বেতন 43,134 টাকা থেকে বাড়িয়ে রাতারাতি 64,701 টাকা করা হয়েছে। অর্থাৎ ক্ষমতার অপপ্রয়োগ করে নির্বাহী আদেশে পিয়নকে অফিসার এবং অনেক কর্মকর্তাদের বেতন 50% মতো বাড়িয়ে দিয়েছেন ফারুক, যাতে করে তারা তার অন্যায় আদেশগুলোকে বাস্তবায়নের জন্য মন প্রাণ উজাড় করে কাজ করতে পারেন। তো ফারুকের যে ক্রাইম পার্টনার SM রানা, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা মডেল থানায় গুম, খুন ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে, মামলা রয়েছে এবং তিনি তখন পলাতক ছিলেন। ফারুক আহমেদ স্পষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও এই পলাতক আসামিকে সরকারি মর্যাদা সম্পন্ন সংস্থার পরিচয় ব্যবহার করার সুযোগ দিয়েছেন, যা দণ্ডবিধি 1860 ধারা 218, 409 এবং 109 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ফারুক আহমেদ এবং তার সহযোগী দর্শক, আপনারা দেখলেন আলোচনা দেখে বুঝতে পেরেছেন যে আসলে তারা কি করার চেষ্টা করছে। অর্থাৎ যাদেরকে আপনার ক্ষমতায় বসাই, যাদেরকে আমরা বিশ্বাস করি, তারাই আসলে দেশের জনগণকে ধোঁকা দেয় এবং রাষ্ট্রের সম্পদ চুরি করে। এই যে ফারুক আহমেদ, এদেরকে কত বিশ্বাস করে বসানো হয়েছিল, কিন্তু গত এই 7 মাসেই 250 কোটি টাকার উপরে তারা পাচার করে দিয়েছে এবং সেটা প্রমাণ সহ। তাহলে কারা পাচার করলো? তাহলে কাদেরকে আপনি বসাইবেন? আর কে আছে ভালো? যিনি এনসিপির নেতা তানভীর, সে মাত্র এই কয়েকদিনের মানে দরবেশ তো সালমান এফ রহমান তো তার দাড়ি ছিল কিন্তু পাগড়ি ছিল না, কিন্তু এনসিপির এই নেতার দাড়ি, পাগড়ি, টুপি, জুব্বা, মাশাআল্লাহ মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা নামছে। এমন ব্যক্তি 8 মাসে 400 কোটি টাকা দুর্নীতি করে ফেলছে। চিন্তা করা যায়, এটাই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষই আসলে দুর্নীতিবাজ। যারাই ক্ষমতায় যায় তারাই দুর্নীতিবাজ হয়ে যায়। আল্লাহ জুব্বা থাকুক আর দাড়ি থাকুক, যাই থাকুক না কেন।